কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেননি। এরই প্রেক্ষাপটে যে কয়েক হাজার পাস করা ট্রেন্ড নার্স এবং স্বাস্থ্যকর্মী তারা বছরের পর বছর ধরে অপেক্ষা করছেন। তারা বারবারই চেষ্টা করছিলেন মুখ্যমন্ত্রীর সাথে কথা বলবার জন্যে, স্বাস্থ্যমন্ত্রীর সাথে কথা বলবার জন্যে, কিন্তু তাদেরকে সুযোগ দেওয়া হচ্ছিল না। তো এরপর তারা সিদ্ধান্ত নিলেন 31 তারিখ তারা মিছিল করে গণে ডেপুটেশনের মতো করে মুখ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী স্বাস্থ্য দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, এবং তাদের বড় আশা ছিল যে স্বাস্থ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী তিনি নিজেও তো একজন ডাক্তারবাবু এবং এই হাসপাতালের কাজকর্মের সাথে তিনি তো মুখ্যমন্ত্রীর দায়িত্বে বৃত হওয়ার আগে নিজেই সরাসরিভাবে যুক্ত ছিলেন। স্বভাবতই তার সঙ্গে আমরা যদি কথা বলতে পারি তিনি নিশ্চয়ই আমাদের হাসপাতালগুলোর সমস্যা যেমন উপলব্ধি করবেন, এবং আমরা যারা বছরের পর বছর ধরে এই কয়েক হাজার পাস করে বসে আছি আমাদের কাজের একটা সংস্থান করবেন। কিন্তু দুর্ভাগ্যের ঘটনা হলো তাদেরকে এই গণ ডেপুটেশন সংগঠিত করে মুখ্যমন্ত্রীর সঙ্গে তথা স্বাস্থ্যমন্ত্রীর সাথে যাতে ডেপুটেশন দিতে না পারেন এটাকে বাধা দেওয়ার জন্য পুলিশ সেখানে ভূমিকা গ্রহণ করে, এবং অতিমাত্রায় পুলিশ সেখানে সক্রিয় ভূমিকা গ্রহণ করে। আমি আপনাদেরই যে বিভিন্ন প্রচার মাধ্যম, আমি সেদিন আগরতলায় ছিলাম না, দিল্লি ছিলাম, আমি সন্ধ্যার দিকে যখন আপনার এই বিভিন্ন ফেসবুকগুলি লক্ষ্য করছিলাম তাতে গিয়ে দেখলাম যে এর মধ্যে যারা মহিলা তাদের উপর যেভাবে বলপ্রয়োগ করা হলো বা ট্রেনে হিচড়ে যেভাবে পুলিশের গাড়িতে তোলা হলো, কোনো কথাই তাদের বলতে দেওয়া হচ্ছে না। এ যেন অনেকটা যুদ্ধক্ষেত্র, রণক্ষেত্রের মতো। এটা হচ্ছে সেদিনের ঘটনা। সন্ধ্যা অবধি তাদের আটকে রাখলো। এখন কি মামলা তাদের বিরুদ্ধে দিয়েছে, এরপরে তাদেরকে জেলখানায় ঢুকাবে কেন এটা পুলিশ বলতে পারে। পরের দিন আপনার 1 নভেম্বর তাতে যারা টেট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এরা শিক্ষামন্ত্রীর সাথে তার বাসভবনে দেখা করবার জন্য চেষ্টা করেছিলেন, এবং এরা 2021 সালে টেট উত্তীর্ণ। এই সরকার আসার পরেই, এটা তো আমাদের সময়ে বছরে 2বার করে পরীক্ষা নেওয়ার মানে পদ্ধতি ছিল, এবং জাতীয় যে আইনটা সেই আইনের মধ্যে এটা বলা আছে। এখন এরা বারবারই যেটা দাবি করছেন যে আমরা যারা উত্তীর্ণ হয়েছে আমাদের সবাইকে একসাথে নিয়োগ করতে হবে, এবং দেখা গেল সবাইকে একসাথে নিয়োগ না করে বাছাই করে কয়েকশোকে তারা নিয়োগপত্র দিয়েছে, কিন্তু এদেরকে কোথায় পোস্টিং এটাও তারা উল্লেখ করেনি। এই সমস্ত কিছুর প্রতিবাদে তারা শিক্ষামন্ত্রীর সাথে সাক্ষাৎ করবার জন্য সেখানে মিলিত হয়েছিলেন গণ ডেপুটেশনের মতো করেই। সেই জায়গাতেও তাদের উপর পুলিশ ঝাঁপিয়ে পড়ে বলপ্রয়োগ করে তাদের গ্রেপ্তার করে সন্ধ্যা অবধি তাদেরকে সেখানে আটকে রাখে। এখন নূতন করে কোনো মামলা তাদের বিরুদ্ধে করেছে কিনা বা কি করবে এটা পুলিশই বলতে পারে। এই দুটো ঘটনা এখানে উল্লেখ করছে এই কারণে, এই দুটো ঘটনাকে আলাদা করে দেখবার কিন্তু কোনো সুযোগ নেই। এর কিছুদিন আগে 10,323 তারা বিধানসভা অধিবেশন যখন বসেছিল 2 দিনের জন্য, দ্বিতীয় এবং শেষ দিন তারা গণ ডেপুটেশন সংগঠিত করেছিলেন বিধানসভার দৃষ্টি আকর্ষণ করবার জন্য। তাদেরকে রাস্তায় আটকানো হলো, বলপ্রয়োগ করা হলো, লাঠিপেটা করা হলো, গ্রেপ্তার করা হলো, সন্ধ্যা অবধি তাদেরকে আটকে রাখা হলো। হাসপাতালেও আহত বেশ কয়েকজন ভর্তি হতে বাধ্য হয়েছিলেন। আমরা ছুটে গিয়েছিলাম তাদের দেখবার জন্যে। এই যে প্রবণতাগুলো রাষ্ট্রীয় শক্তি প্রয়োগ করে, বিশেষ করে বেকার ছেলে মেয়ে যারা, তাদের বিরুদ্ধে এই যে রণংদেহী ভাবটা সরকার দেখাচ্ছেন, এটা কিন্তু চূড়ান্তভাবে আমাদের কাছে যেটা মনে হচ্ছে স্বৈরাচারী
এবং একটা ফেসিস্ট ল, এবং এটা শাসক দলের জনবিচ্ছিন্নতার নিদর্শন। অর্থাৎ জনগণ থেকে যত বিচ্ছিন্ন হচ্ছে, নিজেরা যখন লোক জমায়েত করতে পারছে না, তখন ক্ষোভ বিক্ষোভকে দমিয়ে রাখবার জন্যে এই রাষ্ট্রীয় শক্তি পুলিশ পল্টন তাদেরকে ব্যবহার করছে এবং তাদের উপর ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করছে, এবং এরা মনে করছে এটার মধ্য দিয়ে মুখ বন্ধ করে রাখতে পারবে। এটা তো পারবে না। তারাই তো 2018 বিধানসভা নির্বাচনের সময় ভিশন ডকুমেন্টের মাধ্যমে এই যুবকদেরকে সবচাইতে বেশি প্রলুব্ধ করার চেষ্টা করেছিল। ঘরে ঘরে চাকরি, শূন্যপদ পূরণ, কল্পিত সংখ্যা, কোথায় এগুলো? এখন যুবকরা সবচাইতে বেশি উপলব্ধি করতে পারছে যে তারা সবচাইতে বেশি প্রতারিত হয়েছে, তারা ভুলের ফাঁদে পা দিয়েছে, তারা বিভ্রান্ত হয়েছে, এবং এখন তাদেরকে দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য নানাভাবে তাদের উপর আক্রমণ তারা সংগঠিত করার চেষ্টা করছে। কিন্তু এভাবে তো মুখ রক্ষা করতে পারবে না, এভাবে তারা পিঠ বাঁচাতে পারবেন যদি মনে করেন, এটা তারা পারবেন না। জবাব দেওয়ার জন্যে শুধুমাত্র বেকার যুবক না, সামগ্রিকভাবে ত্রিপুরার মানুষ এবং বিশেষ করে যুব অংশ, ছাত্ররাও অবশ্যই তারা সম্মিলিতভাবে জবাব দেওয়ার জন্য কিন্তু ঘরে ঘরে প্রস্তুতি নিচ্ছে। আমরা এদের উপর যে আক্রমণটা সংগঠিত করেছে এটা তীব্রভাবে নিন্দা করছি। এটা পুলিশ রাজ এখানে কায়েম করার চেষ্টা হচ্ছে, এটা বন্ধ হওয়া দরকার, এটা বন্ধ করা দরকার, এটা চলতে পারে না। দ্বিতীয় যে বিষয়টি আপনাদের মাধ্যমে আমরা একদিকে সরকার আরেকদিকে জনগণের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছি, গত 19 অক্টোবর থেকে 28 অক্টোবরে 8-9 দিনের মধ্যে 6টা-7টা পরপর মহিলাদের বিরুদ্ধে বর্বরচিত আক্রমণ সংঘটিত হওয়ার ঘটনা প্রচার মাধ্যমে এসছে, এবং এতে দেখা যাচ্ছে শাসক দলের লোকরা যুক্ত এবং শাসক দলের খুব দায়িত্বশীল পর্যায়ে আছেন, তাদের পরিবারের সন্তান সন্ততি তার মধ্যে যুক্ত। বিস্তৃত আমি বলতে চাইছি না, আপনারা আমাদের চাইতে এগুলো অনেক বেশি ভালো জানেন। আপনাদের প্রচার মাধ্যমেই এই বিষয়গুলো আপনারা তুলে ধরবার চেষ্টা করেছেন, সরকারের এবং জনগণের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছেন। এখন কি দেখা যাচ্ছে, এই যে কুমারঘাটের ঘটনা, তাতে লোক দেখানোভাবে 2-3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রধান অপরাধী যারা, তাদেরকে বাঁচিয়ে দেওয়ার জন্য পুলিশ সেখানে সক্রিয় ভূমিকা নেওয়ার চেষ্টা করছে। খাস কল্যাণপুরে যে ঘটনা ঘটল, তাতে গিয়ে দেখা গেল এটা পঞ্চায়েতের উপপ্রধান, এবং সেই পঞ্চায়েত বিজেপি চালায়। স্বাভাবিক কারণে এই ভদ্রলোক বিজেপির লোক, এবং যে মেয়েটির শ্লীলতাহানি হলো, ধর্ষিতা হলেন, যে অভিযোগগুলি করলো, এর মধ্যে কয়েকজনকে পুলিশ হয়তো লোক দেখানো গ্রেপ্তার করেছে, কিন্তু প্রকৃত যে পালের গোদা, এই যে আপনার ভাইস চেয়ারম্যান, সে নাকি পালিয়ে বেড়াচ্ছে, পুলিশ তাকে নাকি ধরতে পারছে না, খোঁজ করছে। এর অর্থটা কি? তা আমি এই ঘটনাগুলি বলছি, এরকম 6টা-7টা ঘটনা এইসবের মধ্যে ঘটে গেছে। এর বাইরে সাবরমে দেখা গেল এটা নিজেদের পাড়া প্রতিবেশীদের মধ্যে ঝগড়া, তাতে গিয়ে এক ভদ্রমহিলাকে মেরে গাছে ঝুলিয়ে রাখলো। যারা মারলো তাদের বিরুদ্ধে কিন্তু পুলিশ এখনো কোনো ব্যবস্থা নিতে পারলো না। খোয়াইতে ক্লাস 6-এ পড়ে একটি মেয়ে স্কুলে যাচ্ছে, বাড়িতে ফিরে আসলো না, বেশ কিছুদিন হয়ে গেল, পুলিশ এখনো তার হদিশই করতে পারছে না। তা আমি কথাগুলি বলছি, এই যে 31 তারিখের ঘটনা বললাম, 1 নভেম্বরের ঘটনা বললাম, বিধানসভায় অধিবেশন চলাকালীন যে গণডেপুটেশনের কথা বললাম 10,323, এগুলোকে মোকাবেলা করার জন্য, প্রতিহত করার জন্য পুলিশ যে ঝাঁপিয়ে পড়ল
মানে প্রোঅ্যাক্টিভ রুল নেওয়ার চেষ্টা করলো, অতিমাত্রায় সক্রিয় হওয়ার চেষ্টা করলো, অথচ এই যে অ্যাক্টিভিটিসগুলি হচ্ছে মহিলাদের বিরুদ্ধে, কিশোর কিশোরী তাদের বিরুদ্ধে, এখানে ক্রিমিনালদের মোকাবেলা করার ক্ষেত্রে পুলিশ কিন্তু সেখানে কার্যকরী ভূমিকা দেখাতে পারছে না। এটা উদ্দেশ্যমূলক। এই দুটো পাশাপাশি উপস্থিত করলে পরে বুঝতে অসুবিধা হচ্ছে না যে এই পুলিশের এই ভূমিকাটার পেছনে কি কারণ সেখানে লুক্কায়িত আছে। পুলিশ কিন্তু এই কাণ্ড কারখানার মধ্য দিয়ে নিজেরা সারা ত্রিপুরার মানুষের কাছে বদনামের ভাগীদার হচ্ছেন। এই পুলিশ এই ত্রিপুরাতে সন্ত্রাসবাদকে মোকাবেলা করতে গিয়ে জনগণের সহযোগিতায় যে অসাধারণ ভূমিকা পালন করেছিল, সেই কারণে রাষ্ট্রপতির পতাকায় তারা সম্মানিত হয়েছিলেন, ভূষিত হয়েছিলেন। উপরাষ্ট্রপতি ছুটে এসেছিলেন, তৎকালীন যিনি ডিজিপি ছিলেন তার হাতে পতাকা তুলে দিয়েছিলেন। সেই পুলিশকে আজকে কোথায় নিয়ে গেছে, এর জন্য মূলত দায়ী শাসক দল বিজেপি। এ নিয়ে সন্দেহের কোনো কারণ নেই। আমরা কিন্তু এই জায়গায় পুলিশকে বলবো, নিজেদের হৃত গৌরব পুনরুদ্ধার করবার জন্যে কোনো দলের নির্দেশে পরিচালিত না হয়ে আইনের ভিত্তিতে নির্ভীক, নিরপেক্ষ, স্বাধীন ভূমিকা গ্রহণ করতে হবে। না হলে কিন্তু পুলিশের বিরুদ্ধে মানুষের ঘৃণা বাড়বে এবং এতে পুলিশের জনগণের সামনে কিন্তু মুখ দেখাবার কোনো সুযোগ থাকবে না। আপনাদের বাড়িতেও কিন্তু স্ত্রী আছে, পুত্র আছে, কন্যা আছে, অভিভাবক আছে। এই ঘটনাগুলো যখন পত্রিকায় বেরোচ্ছে, আপনারা যখন বাড়িতে যান, আপনাদের ছেলে মেয়ে স্ত্রী নিকট আত্মীয়রা তারাও কিন্তু আপনাদের কাছে প্রশ্ন তুলবেন, কি হচ্ছে, আপনারা পুলিশ, আপনারা কিছু করতে পারছেন না, তাহলে আমাদের উপর যদি আক্রমণ হয় আমাদেরকে রক্ষা করবে, কি জবাব দেবেন? কাজে আপনাদের কাছেও কিন্তু আমরা অনুরোধ করব, আবেদন করব, সাহস করে নিজের পায়ে দাঁড়ান, মেরুদণ্ড সোজা করে নিরপেক্ষ ভূমিকা নিয়ে আইন কার্যকরী করার জন্য আপনাদেরকে কিন্তু সেখানে একটা সাহসী পদক্ষেপ গ্রহণ করতে হবে। না হলে জনগণের কাছে ধিক্কৃত হবেন, নিন্দার পাত্র হবেন এবং আস্তে আস্তে কিন্তু ঘৃণা আপনাদের কুড়াতে হবে। আমরা চাইব এই জায়গা থেকে আপনারা বেরিয়ে আসেন এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করবো। আপনারা লক্ষ্য করছেন এখানে একজন মন্ত্রীকে পাঠাচ্ছেন এই জায়গাতে অপরাধীদেরকে বাঁচাবার জন্য নানা কায়দায় বক্তব্যগুলি উপস্থিত করবার জন্য। বিশেষ করে আমি এই মহিলাদের বিরুদ্ধে যে অপরাধগুলো, তো মুখ্যমন্ত্রী, আপনি একাধারে মুখ্যমন্ত্রী এবং স্বরাষ্ট্র দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী, একটার পর একটা ঘটনা ঘটে যাচ্ছে, কিছু বলবেন না? কি ব্যাপার? এর থেকে মুখ্যমন্ত্রী কিন্তু নিজেই তার দুর্বলতার প্রকাশ ঘটাচ্ছেন, প্রেসের সামনে দাঁড়িয়ে নিজের মুখ দেখাবার সাহস ছাড়িয়ে ফেলেছেন। এগুলো নিন্দা করবেন না, পুলিশকে সাহসী ভূমিকা নিতে বলবেন না। সরকারের কি অবস্থান এই ঘটনাগুলির পরিপ্রেক্ষিতে এটা পরিষ্কার করবেন না, স্বচ্ছ করবেন না? আমরা তো সরকার চালাবার সময় বিধানসভার ভেতরে বাইরে এগুলো পরিষ্কার ভাষায় আমরা বলবার চেষ্টা করেছি। বিরোধী দলকে নিয়ে আমরা সভা করেছি, বৈঠক করেছি, তাদের বক্তৃতা শুনেছি। বিধানসভার ভেতরে সময় দিয়ে সবাই যাতে আলোচনা অংশগ্রহণ করতে পারেন, সরকারের দুর্বলতা থাকলে তাদেরকে বলবার স্বাধীনতা দেওয়া হয়েছে, ত্রুটি চিহ্নিত করবার জন্য অধিকার দেওয়া হয়েছে, পরামর্শগুলি তাদের কাছ থেকে নেওয়ার চেষ্টা হয়েছে। বিধানসভা তো বসছেই না, বিরোধীদের সঙ্গে তো কথাবার্তাই বলতে চাইছেন না, কিন্তু মুখ্যমন্ত্রী আপনি নিজে কিছু বলবেন না? এটা কি বার্তা যাচ্ছে? এতে প্রশ্রয় পাচ্ছে কারা? যারা মহিলাদের বিরুদ্ধে অপরাধগুলি করছে তারা বুঝতে পারছেন, তারা বুঝতে পারছেন পুলিশ তাদের কাশাঙ্ক স্পর্শ করার চেষ্টা করছে না। স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশ মন্ত্রী, ইভেন আমি বলবো ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ, তিনিও কোনো কথাবার্তা বলছেন না। এটা কোথায় যাচ্ছে আমরা? এটা কিন্তু বাঞ্ছনীয় না। এই অবস্থা পরিবর্তন হওয়া দরকার। আমরা চাইব তারা নিশ্চয়ই এটা কার্যকরী ভূমিকা নেওয়ার চেষ্টা করবেন। এরপরে যেটা বলছি সেটা হচ্ছে এই যে আপনার ত্রিপুরা মেডিকেল কলেজ, তাতে আমরা গিয়ে যেটা দেখলাম,
ফি স্ট্রাকচার এটা ভীষণভাবে বদলে দিয়ে গরিবের ছেলেরা মেয়েরা যত মেধাবী তারা হোক না কেন তাদেরকে MBBS পড়বার সুযোগ থেকে বঞ্চিত করার একটা ব্যবস্থা করা হয়েছে। আমি আপনাদের যেটা উল্লেখ করতে চাইছি 2017 সালে এই TMCতে এই টোটাল কোর্সের জন্য যে টাকা তাদের কাছ থেকে দাবি করা হতো 21,85,275। এই 2017-তে এটা ছিল, এখন 2022-এ এটাকে বাড়িয়ে 67,48,385 টাকা করা হয়েছে। গরিব ঘরের ছেলে মেয়ে যতই মেধাবী তারা হোক, এই বিরাট অঙ্কের টাকার বোঝা মাথায় নিয়ে তাদের পক্ষে MBBS পড়া সম্ভব হবে? আমরা যে ত্রিপুরায় দুটো মেডিকেল কলেজ করলাম, এটা সরাসরিভাবে সরকার পরিচালনা করেন, আগরতলা মেডিকেল কলেজ, আর এটা প্রথম বেসরকারি উদ্যোগে শুরু হয়েছিল। এরা যখন ব্যর্থ হলো, চালাতে পারছিল না, তাদেরকে সরিয়ে দিয়ে সরকারের সহযোগিতায় এটাকে একটা অটোনমাস বডির মাধ্যমে চালাবার ব্যবস্থা করা হয়েছিল। তার যে পরিকাঠামো এত সরকার তৈরি করে দিয়েছিল, তার সঙ্গে সঙ্গে তার খরচা পাতি ইত্যাদির একটা বড় অংশ, বড় অঙ্কের টাকা রাজ্য সরকারের থেকে দিয়ে সাহায্য করা হতো, যাতে ছেলে মেয়েরা, গরিব ঘরের ছেলে মেয়েরা, মধ্যবিত্ত ঘরের ছেলে মেয়েরা তারা MBBS পড়ার সুযোগ থেকে বঞ্চিত না হয়। আমরা তো এই কলেজগুলো ব্যবসা করবার জন্যে, লাভের জন্য কিন্তু এগুলো করিনি। আমাদের রাজ্যের ছেলেরা মেয়েরা যাতে বেশি সংখ্যায় এই মেডিকেল কলেজগুলোতে পড়াশোনা করে ডাক্তার হয়ে এই ত্রিপুরাতেই গ্রামে গঞ্জে ঘুরে ফিরে আমাদের রাজ্যের লোকদেরকে তারা চিকিৎসা করার সুযোগ নিতে পারে। আমাদের লোকজন যাতে আমাদের রাজ্যের ডাক্তার যারা, তাদের হাতে চিকিৎসিত হওয়ার সুযোগ তারা ভোগ করতে পারেন। কোথায় চলে যাচ্ছে আপনারা জানেন? আমাদের সরকার যখন চলছিল, এই দুটো মেডিকেল কলেজ হয়ে গেছে, এটা বিরোধী দলের কোনো মানে ব্যক্তি বিশেষের এটা তারা হজম করতে পারছিল না, সহ্য করতে পারছিল না। এখন বেসরকারি মেডিকেল কলেজ, তারপর এটা যখন অটোনমাস বডির হাতে তুলে দেওয়া হলো, দাবি উঠল যে এটা কেন আমাদের সরকারি যে মেডিকেল কলেজ তার সাথে মিলিয়ে কেন তার যে ফি স্ট্রাকচার করা হবে না। সেখানে বারবার বলার চেষ্টা হয়েছে এটা সরকারি মেডিকেল কলেজ, ওটা বেসরকারি না হলো অটোনমাস বডি, কিন্তু আমরা সরকার থেকে তাদেরকে নানাভাবে সাহায্য করার চেষ্টা করছি, তাদের স্বাধীনতা আছে। কাজে এই জায়গায় এটা ঘটনা, এটা সরকারি মেডিকেল কলেজের তুলনায় তারা খানিকটা বেশি নিচ্ছেন, কিন্তু না, এটা করা যাবে না। এটাকে ভিত্তি করে কলেজটাকে ধ্বংস করে দেওয়ার জন্যে তার যে অ্যাডমিশন টেস্ট বন্ধ করে দেওয়ার চেষ্টা করেছিল, এবং এই অ্যাডমিশন টেস্ট কলেজের আয়োজন না করে আমাদের সরকার থাকার সময় MBB কলেজ আমাদের করতে হয়েছিল। সেখানে আইন শৃঙ্খলার পরিস্থিতি তৈরি করেছিল, এটাকে মোকাবেলা করে হয়েছিল, এবং তাকে ভিত্তি করে আগরতলায় পশ্চিম থানা আক্রমণ এবং অগ্নিসংযোগ, আগরতলা শহরের মধ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতির কি মানে ঘটনা ঘটিয়েছিল, এই নগ্ন আক্রমণের চেহারা অনেকেই এখনো হয়তো ভুলে যাননি। এখন এইগুলি যে সংগঠিত করেছিলেন, যাদের নেতৃত্ব হয়েছে, তারাই তো কেউ কেউ এখন এই সরকারে আছেন, মন্ত্রিসভায় আলো করে বসে আছেন। তারা এই সম্পর্কে কিছু বলছেন না কেন? এখন আমরা তো এই কথা বলছি না। এই যে অটোনমাস বডি চালিত এই যে ত্রিপুরা মেডিকেল কলেজ, এটার ফি স্ট্রাকচার সরকার চালিত যে মেডিকেল কলেজ তার সাথে একরকম করতে হবে, কিন্তু এখানে যা করা হচ্ছে এটা কি হচ্ছে? এটা তো কোনো মতেই এটা মেনে নেওয়া যায় না। আমরা এটার বিরোধিতা করছি। আমরা দাবি করছি যে অবিলম্বে এই যে বিশাল অঙ্কের টাকা চাপিয়ে দেওয়া হচ্ছে নতুন ছেলে মেয়েদের কাঁধে, এটা আপনারা তুলে নিন। রিজনেবল যে পে স্ট্রাকচার, সেই পে স্ট্রাকচার আপনারা ফিরিয়ে আনার চেষ্টা করুন। এর বাইরে আমরা যেটা বলবো সেটা হচ্ছে আপনার গতকালকে
গতকালকে আমি সংবাদ মাধ্যমেই দেখলাম বিশালগড়ে কংগ্রেস দলের তরফ থেকে একটা এলাকাতে তারা একটা অফিস তৈরি করার চেষ্টা করছেন, উদ্বোধন করবেন অনুষ্ঠান ইত্যাদি করে। তার জন্য তারা প্রচার সজ্জা দিয়ে এলাকাটাকে সাজাবার চেষ্টা করছিলেন, অফিস ঘরটাকে সাজাবার চেষ্টা করছিলেন। দলবদ্ধভাবে পূর্ব পরিকল্পনা মাফিক বিজেপি দলের তরফ থেকে এই কংগ্রেস দলের কর্মীদের বিরুদ্ধে দৈহিক আক্রমণ সংঘটিত করা হয়েছে। অফিসটিকে নাকি পুড়িয়ে দেওয়া হয়েছে এবং যে কর্মীরা এই কংগ্রেস দলের হয়ে এই অফিসটি গড়ে তুলবার জন্য এই প্রস্তুতি নিচ্ছিলেন তাদের উপর আক্রমণ করে, এবং শুধু তা না, বোমাবাজি করে, আগ্নেয়াস্ত্র তারা ব্যবহার করে। পুলিশের সামনেই ঘটনাগুলি ঘটেছে এবং ফায়ার ব্রিগেড সেখানে খবর পেয়ে ছুটে গেছে আগুন নিভাবার জন্যে, আহতকে উদ্ধার করবার জন্যে। ফায়ার ব্রিগেড আক্রান্ত হয়েছে, তাদের কর্মীরা আক্রান্ত হয়েছে, এদেরকে হাসপাতালে নিয়ে আসতে পারছে না। বিষয়টা কি? শুধু শাসক দলের অফিস থাকবে, বিরোধী দল কোনো অফিস করতে পারবে না? এই কথাটাই আমরা প্রথম থেকে বলছিলাম। মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে আক্রমণ, যদি অন্যরা মনে করেন এটা শুধু মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে সীমাবদ্ধ থাকবে, তাহলে ভুল করবেন। এটার যদি প্রতিবাদ সবাই মিলে না করেন, ধীরে ধীরে কিন্তু এটা শাসক দলের বাইরে যারা আছেন তাদের গণতান্ত্রিক কর্মকাণ্ডের বিরুদ্ধে আক্রমণটা সংগঠিত হবে। এগুলি ঘটছে। আমরা এটা তীব্র নিন্দা করছি। কি হচ্ছে এটা? সামনে তো ভোট আসছে কয়েক মাস পরে, তাহলে ভোটে শুধু শাসক দল থাকবে, তাদেরই অফিস থাকবে, তাদের কর্মীরাই প্রচার করবেন, তারাই সভা সমিতি করবেন, অন্যদের কোনো ভূমিকা নাই। তারা কিছু বক্তব্য রাখতে পারবেন না, মানুষের কাছে যেতে পারবেন না, অফিস খুলতে পারবেন না, পতাকা তুলতে পারবেন না, প্রচার সজ্জা এলাকা সাজাতে পারবেন না। এ কি ব্যাপার? এটা এই পঞ্চায়েত থেকে আরম্ভ করে করতো লোকসভা নির্বাচন এবং 4টা বিধানসভার উপনির্বাচন, আগরতলা সহ যে কাণ্ডটা করেছেন, এই 23-এর নির্বাচনে এরকম করবার চিন্তা করছেন? আসল ঘটনা কি? জনবিচ্ছিন্নতা ভীতি তৈরি করেছে। যত দিন যাচ্ছে তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে এবং তারা বুঝতে পারছে যে 18 নির্বাচনে যে ভোট তারা পেয়েছিলেন, অবিজেপি অবাম এরা সম্মিলিতভাবে বামকে পরাস্ত করার জন্য বিজেপির পতাকা তলে গিয়ে তাদেরকে জয়যুক্ত হতে সাহায্য করেছিলেন। এখন তাদের ঘরেই আগুন লেগেছে, এরাই ওখান থেকে একের পর এক বেরিয়ে যাচ্ছে। এখন পর্যন্ত 6 জন বিধায়ক বেরিয়ে গেছে, আরও নাকি যাবে। কেউ নাকি পা তুলে অপেক্ষা করছেন কে কোন দল যাবে না, এটা যিনি যাবেন তার উপর নির্ভর করে। এ নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। আইপিএফটি প্রায় শূন্যের কোঠে এসে দাঁড়াচ্ছে। যারা 2018 নির্বাচনে উপজাতিদের ভোট বিভ্রান্তি তৈরি করে বিজেপির বাক্সে ফেলবার ক্ষেত্রে সাহায্য করেছিল, আইপিএফটির ভোটের বাক্সটা এখন খালি হয়ে গেছে। অন্য আরেকটা উপজাতি অংশের মানুষের মধ্যে দল তৈরি হয়েছে, তারা আরেকটা স্লোগান দিয়ে তাদেরকে সংগঠিত করার চেষ্টা করছেন। এবং গত এডিসি নির্বাচনে দেখা গেল বিজেপি যেটা ভেবেছিলেন সরকারে আছেন, এটাকে ব্যবহার করে তারা এডিসিও দখল করবেন, কিন্তু পারলেন না। এখন এরকম একটা জায়গায় দাঁড়িয়ে তারা বুঝতে পারছেন যে উপজাতি এলাকায় বিজেপির তো ভোট টুট পাওয়ার সম্ভাবনা অনেকটা কমে গেছে, আর অনুপজাতি এলাকায় যাদের উপর ভর করে 51 বা 50-এর বেশি ভোট পেয়েছিলেন, এই জায়গাটা তো টান ধরতে শুরু করেছে। এটাকে ধরে রাখতে পারছেন না। হিসেব নিকেশ করতে গিয়ে এত ভীত সন্ত্রস্ত হচ্ছেন, বিহ্বল হয়ে পড়ছেন। 23-এ কি হতে যাচ্ছে এটা তারা আগাম অনুমান করতে পারছেন। তার জন্য বিরোধীদেরকে কোনো মতেই তারা মাথা তুলতে দিতে চাইছেন না। কি ব্যাপার এটা? আজকে রক্তদান শিবির, ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন প্রতিষ্ঠার 43 বার্ষিকী, 43 বছর পূর্ণ হয়েছে। ত্রিপুরার ডিওএফআই নেতৃত্বে আবেদন করেছে সারা রাজ্যে যাতে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন নেতৃত্ব উদ্যোগ নিয়ে মহকুমায় এলাকায় স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করে। অনেক জায়গায় হচ্ছে। বিলোনিয়াতে অঞ্চল স্তরে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। তাপস দত্ত, তিনি একসময় ছাত্রনেতা ছিলেন, যুব সংগঠনের নেতৃত্ব করেছেন, এখন ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদের বিলোনিয়া বিভাগীয় কমিটির সম্পাদক।
যে এলাকায় তার বাড়িটা সেই এলাকার যুবকরা তারা ঠিক করেছেন আজকে সেখানে তারা রক্তদান শিবির করবেন। গোপন কিছু নাই, পুলিশ জানে। সেখানে গিয়ে দলবদ্ধভাবে বিজেপির লোকরা বাড়িটাকে আক্রমণ করে দিল। বাড়ির চারিদিকে যে সীমানা কেটে তছনছ করে দিয়েছে, ঢিল পাটকেল মেরেছে, বাড়িতে ঢুকে যাওয়ার চেষ্টা করছে। এবং ডাক্তারবাবুরা যারা রক্ত দান শিবিরে রক্ত সংগ্রহ করতে গেছেন তাদের মধ্যে একজন দুজন আহত হয়েছেন এই বিজেপি আক্রমণকারীদের আক্রমণের মুখে। কি হচ্ছে এটা? হচ্ছে এটা কি? পুলিশ এরপরে গেছেন, পুলিশ গিয়ে এই শিবির যারা সংগঠিত করছেন তাদেরকে নাকি অনুরোধ করছেন যে আপনারা এটা বন্ধ করেন, এটা করবেন না। অদ্ভুত ঘটনা। সমস্ত কিছু উপেক্ষা করে সেই জায়গায় রক্তদান শিবির সংগঠিত হয়েছে। আমি যা খবর পেলাম আমি একটু আগে 26 জনের মতো যুবক যুবতী সেখানে এরপরে রক্ত দিয়েছেন। এগুলো কিসের লক্ষণ? গতকালের ঘটনা বিশালগড়, আজকের ঘটনা বিলোনিয়া, এই দুটোকে যদি একসাথে করে দেখবার চেষ্টা করেন তাহলে এর থেকে কি পরিষ্কার হচ্ছে? ভীতি, জনবিচ্ছিন্নতা। এবং এরা বুঝতে পারছেন এই স্বাভাবিকভাবে বিরোধীদের কাজ করবার সুযোগ দিলে পর তাদের পায়ের তলার মাটিতে খসতে শুরু করেছে, এরপরে গর্তে পা ঢুকে যাবে, মুখ দেখাবার সুযোগ নেই। এবং মানুষ কিন্তু ঘরে ঘরে প্রস্তুত হচ্ছে। ফলে এই যে ঘটনাগুলি ঘটছে এগুলি তীব্রভাবে আমরা নিন্দা করছি। বিশালগড়ের ঘটনা যেমন আমরা নিন্দা করছি, সেখানকার পুলিশের যে দুর্বল অবস্থান বা বলা যায় শাসক দলের দুর্বৃত্তদের এই আক্রমণ এই পুলিশের সামনে যেভাবে সংগঠিত করতে পারলো এটার আমরা নিন্দা করছি। কি করে বোমাবাজি করতে পারে, কি করে সেখানে আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারে, এখন পর্যন্ত কেন তাদেরকে গ্রেপ্তার করা সম্ভব হলো না? কি করে বিলোনিয়াতে রক্তদান শিবির এভাবে আক্রমণ করতে পারে, তাদের বিরুদ্ধে কেন কোনো পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না? এভাবে চলতে থাকবে, মানুষ এটাকে মেনে নেবেন? মানুষ কিন্তু এটাকে মেনে নেবেন না। তাই এই ঘটনাগুলো সাধারণ মানুষ দেখছেন, অভিজ্ঞতার সঞ্চয় করছেন, মানুষ কিন্তু প্রস্তুতি নিচ্ছেন। 23-এর নির্বাচনে এই পদ্ধতিতেই যদি মনে করেন মানুষের ভোট লুট করে ক্ষমতায় টিকে থাকবেন তাহলে কিন্তু তারা মানে মূর্খের সঙ্গে বাস করছেন। ত্রিপুরা রাজ্যের মানুষ পঞ্চায়েতের নির্বাচন, নগরের নির্বাচন, লোকসভার নির্বাচন, এমনকি এই 4টা বিধানসভার উপনির্বাচনে তারা দেখবার চেষ্টা করেছেন ভোট দিতে, কিন্তু বাধাপ্রাপ্ত হয়েছেন। 23-এর নির্বাচনে এই সমস্ত কাণ্ড কারখানা করে যদি মনে করেন শাসক দল তাদের দুর্বৃত্ত বাহিনীকে ব্যবহার করে মানুষকে অধিকার প্রয়োগের যে সুযোগ তার থেকে বঞ্চিত করবেন, মানুষ এটা মেনে নেবেন ভাবলে তারা ভুল করছেন। মানুষ কিন্তু প্রস্তুতি নিচ্ছেন। কাজেই এই ঘটনা থেকে শাসক দলের শিক্ষা নেওয়া দরকার। মানুষের গণতান্ত্রিক অধিকারের উপর এইভাবে হস্তক্ষেপ বন্ধ করা দরকার। পুলিশকে নিষ্ক্রিয় করে শাসক দলের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করবার জন্য ব্যবহার করে পুলিশ সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে যে ঘৃণার সঞ্চার হবার সুযোগ করে দিচ্ছেন, এটা বন্ধ করা দরকার। আমরা ত্রিপুরার জনগণের পক্ষ থেকে এই দাবি করছি। এই বিষয়গুলো আপনাদের সামনে উপস্থিত করবার জন্যে আমরা আজকে এখানে আপনাদের সঙ্গে মিলিত হয়েছে। এই হচ্ছে আমাদের বক্তব্য। The Chief Minister is not speaking. He spoke to the media and he had in different speeches said that law and order is far better than during the left rule regime. How do you, he'll come with the report card also he has said, which will show that the crime against women and other crimes are less than what was during that time. Absolutely wrong. This is not the reality. What has been going on after their inception in the office during last 55 months. It is concocted. It is concocted report. They have been thinking that in that way they will be in a position to save their face. About the crime against women, I am telling you, these are the complaints from the victimized mothers and sisters with their family members. When they are going to the police station to lodge complaint, they have found the miscreants, they were sitting with the police officer taking tea and biscuits there, and police officer without recording the FIR, they are advising rather that better you go back, discuss with them,
sort it out. This is what is going on. All these things are coming in the press itself. If CM claimed this, it is shameful. It is shameful. গতকালকে স্বাস্থ্য দপ্তর নিয়ে আপনারা একাধিক অভিযোগ আপনারা করে থাকেন প্রায়শই, এবং গতকালকে আমরা দেখতে পেয়েছি আইজিএম হাসপাতালে একজন প্রসূতি বিভাগে একজন মহিলা তার শিশু জন্ম দেওয়ার পরপরই ঠিক গতকালকে সব রাত দুপুরবেলায় ওনার মৃত্যু হয়েছে, এবং পরিবারের তরফ থেকে যেটা অভিযোগ ছিল যে ওনাকে হাসপাতালের বেডে একেবারে বাধা অবস্থায় রাখা হয়েছিল, এবং একটা নির্দিষ্ট টাইম টেনিউরের মধ্যে মানে 9:30 থেকে 1:30টার মধ্যে, এই সময়টার মধ্যে ওনাকে 3টে ঘুমের ইনজেকশন পুশ করা হয়েছিল হাই পাওয়ারে। এই যে মৃত্যুটা হলো এবং তারপরই পুরো প্রসূতি বিভাগ চিকিৎসক শূন্য হয়ে পড়ে, কি বলবেন? পুরো প্রসূতি বিভাগের চিকিৎসক শূন্য হয়ে পড়ে, আমরা একজন চিকিৎসককেও সেখানে পাই। এটা তো আপনার কাছ থেকে শুনলাম। কেমন না, এই ঘটনা তো নিঃসন্দেহে দুঃখজনক, বেদনাদায়ক। কেন এই ঘটনা ঘটতে পারলো এই বুঝে নিন। একটা হচ্ছে শিক্ষা দপ্তর, আর একটা হচ্ছে স্বাস্থ্য দপ্তর। শেষ করে দিয়েছে সামগ্রিকভাবেই। তো এই সরকারের 55 মাসের কি আপনার মানে পারফরমেন্স কার্ড নিয়ে যাচ্ছে প্রেসের কাছে আমরা জানি না। মানুষকে এত বোকা নাকি? মানুষ তো বোকা না। যা খুশি তা বলে তারা যদি পার পাবেন মনে করেন, মানুষ তাদেরকে ছেড়ে দেবেন? মানুষ তো তাদের ছেড়ে দেবেন না। ঠিক আছে, এখন যে পরিস্থিতি চলছে আপনাদের তরফ থেকে ফ্রম দ্য বিগিনিং 2018 এর পর যে সকল অভিযোগগুলো উঠে আসছে, নির্বাচনে পঞ্চায়েত নির্বাচন হোক বা লোকসভা নির্বাচন হোক, বারংবার আপনারা বলছেন পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন করছেন। দেশের নির্বাচনে এই যে পরিস্থিতি আপনারা কিভাবে মোকাবেলা করবেন, পার্টিকুলারলি সিপিএম বা বামফ্রন্ট? নির্বাচনটা তো শুধু সিপিআইএম আর বামফ্রন্টের না, নির্বাচনটা হচ্ছে ত্রিপুরার নির্বাচক মণ্ডলী। নির্বাচক মণ্ডলী তো খুবই বিক্ষোভে তারা ফেটে পড়ছেন। আমরা তো তাদেরই অংশ, তাদেরকে বাদ দিয়ে তো আমরা আলাদা করে চিন্তা করব না। কাজেই তাদের যে ভাবনা, তাদের যে মনোভঙ্গি, তাদের যে এক্সপ্রেশন অফ মাইন্ড, সবটার উপর ভিত্তি করেই তো বলছি। আমরা রক্তাক্ত হচ্ছি, কিন্তু ঝান্ডা তো আমরা ছেড়ে দেইনি, রাস্তায় দাঁড়িয়েই তো লড়াই আমরা করছি। কাজেই জনগণের নৈতিক সমর্থন আছে, জনগণ আস্তে আস্তে বেরোতে শুরু করেছেন, তারা প্রকাশ্যে আসছেন, এবং জনগণই তাদের নিজেদের যে অর্জিত অধিকার, সেই অধিকার প্রয়োগ করার জন্য কার্যকরী ভূমিকা নেবেন। নিঃসন্দেহে আমরা পার্টি হিসাবে, বামফ্রন্ট হিসাবে আমাদের যে দায়িত্ব, রাজনৈতিক দায়িত্ব, সাংগঠনিক দায়িত্ব, সেই দায়িত্ব আমরা পালন করার নিশ্চয়ই চেষ্টা করব। তাহলে কি দেশের নির্বাচনে আপনারা একা লড়বেন, না অন্য কারোর সঙ্গে যাওয়ার সম্ভাবনা আছে, বা আহ্বান করবেন আপনারা? স্যার, এদিকে শাসক বিজেপি অলরেডি ক্লিয়ার করেছে তারা ত্রিপুরা মথার সঙ্গে যাবেন না, মানে আপনাদের স্ট্যান্ড পয়েন্টটাও কি হতে পারে? এটা তো ত্রিপুরা মথা ঠিক করবেন তারা কার সঙ্গে যাবেন, কার সঙ্গে যাবেন না। কেমন না, তারা কার সঙ্গে যাবেন যাবেন না, এটা তো চট করে হয়ে আমরা কিছু বলতে পারবো না। আর যে প্রশ্নটা আপনি করলেন, আমরা তো বামফ্রন্ট কাজ করছি, কারোর সঙ্গে যাবো কি যাবো না এরকম কোনো সিদ্ধান্ত নেওয়ার প্রশ্ন নেই। বামফ্রন্ট তো দীর্ঘদিন যাবৎ ত্রিপুরায় কাজ করছে। আমরা শুধু একটা আবেদন করছি গত 1.5-2 মাস যাবতই, যে ত্রিপুরায় যারা নিজেদেরকে গণতান্ত্রিক দল বলে দাবি করেন, ধর্মনিরপেক্ষ দল বলে দাবি করেন, তাই যদি হয় তাহলে এই যে গণতন্ত্রের উপর আক্রমণটা হচ্ছে, স্বাধীনভাবে কথা বলবার সুযোগ নাই, নাগরিক অধিকার হরণ করছে, এর বিরুদ্ধে আসুন না সবাই একসাথে মিলে মানে গলা চড়িয়ে আমরা কথা বলি। কেমন, তার জন্য কিছু কিছু উদ্যোগ যে নেওয়া হয়নি ঘটনা তা না, কিন্তু এই জায়গাটাতে খুব সক্রিয় সদর্থক সাড়া পাওয়া যাচ্ছে, এটা বলার মতো কিন্তু অবস্থা এখনো তৈরি হয়নি। এই জায়গাটা আছে। কাজে ভোটের সময়ে কারা কার সঙ্গে যাবেন না যাবেন সেটা ভোট আসতে পরে বোঝা যাবে। আমরা বামফ্রন্ট তো আছি, আমরা লড়াইয়ে আছি, লড়াই আমরা থাকবো, এর তো কোনো বিকল্প নেই। আর কারোর কিছু আছে? We asked the same question to Comrade Sitaram Yachuri. He said it depends on the local CPM leadership to find out a route how they can get united against the party in power. He said categorically it depends on you people. We had asked the same question to না, এটা তো সীতারাম ইয়েচুরির বক্তব্য না, এটা পার্টি কংগ্রেসেরই সিদ্ধান্ত। আমাদের যে পলিটিক্যাল লাইন অ্যাডপ্টেড হয়েছে তাতে আমরা আগামী 3 বছরের জন্য কি রাজনৈতিক কৌশল নিয়ে অগ্রসর হব, তাতে মূল কথাটা হচ্ছে
বিজেপি আরএসএস এর বিরুদ্ধে আদর্শগত রাজনীতিগতভাবে লড়াইটাকে তীব্র থেকে তীব্র করতে হবে, ব্যাপক করতে হবে, তাদেরকে বিচ্ছিন্ন করতে হবে, পরাস্ত করতে হবে। এটা হচ্ছে মেইন স্লোগান। এবং এটার ভিত্তিতে যখন যে রাজ্যের নির্বাচন আসবে, বিজেপির বিরুদ্ধে কত বেশি মানুষকে একটা জায়গায় আনা যায় সেই রাজ্যের পরিস্থিতির উপর নির্ভর করে সেখানকার শক্তি তার ঠিক করবেন। নাথিং নিউ ইন ইট। কাজে সেদিক থেকে আমরা তো সেই ভূমিকা নিয়ে আমরা তো বামফ্রন্ট এটা করছি। এবং এখানে যারা বামফ্রন্টের বাইরেও গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ দল বলে নিজেরা দাবি করেন, তাদেরকে আমরা আবেদন করছি। সেটাই তো এতক্ষণ বুঝিয়ে বলবার চেষ্টা করলাম। এনিথিং মোর? ওকে, ধন্যবাদ।